শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি আছি। শেখ হাসিনা পতনের ৭২ ঘন্টা পরেও আমরা এক বিধ্বস্ত বাংলাদেশকে দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষের ধারণা তারা এক ভয়ঙ্কর স্বৈরাচারকে সরিয়ে দিয়ে নিজেরা বাংলাদেশকে স্বাধীন করেছে। কিন্তু আমার মতে বাংলাদেশের প্রত্যেককেই যে যার জায়গায় নিজের একজন স্বৈরাচার। এই যে লুটপাট, অগ্নিসংযোগ, এই অশান্তি, মানুষ মেরে ফেলা, এইগুলোই তার প্রমাণ। এটাকে কোনো মতেই সামান্য একটা কোটার ছাত্র আন্দোলন হতে পারে না। এটা একটা প্ল্যান, প্রি প্ল্যান। এটা হওয়ার ছিল, সেই জন্যই এরা এইভাবে একটা ছাত্রদের সামনে রেখে নিজেদের কার্যসিদ্ধি করেছে কিছু মানুষ। যে মানুষটার জন্য বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পেয়েছিল, সেই শেখ মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু নামে আমরা সবাই চিনি, ধানমন্ডির 32 নম্বর বাড়ি আজকে পুড়ছে। এখানে মুক্তিযোদ্ধার অনেক দলিল ছিল, যার দ্বিতীয় কপি নেই, সেগুলো আজকে পুড়ে ছারখার। এই বাড়িতেই বঙ্গবন্ধু স্বাধীনতার আগে এবং পরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। 1975 সালের 15ই আগস্ট এই বাড়িতেই তাকে এবং তার পরিবারকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরপরেও আমরা বলবো আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি। এটা কি ধরনের প্রোটেস্ট? এটাই কি কোটা প্রতিবাদ? একেই কি বলে কোটা প্রতিবাদ? যে প্রতিবাদ জুলাই মাসে শেষ হয়ে গিয়েছিল। আজকের এই প্রতিবাদে বাদ যায়নি মুক্তিযুদ্ধ আমলের কোনো রকম ভাস্কর্য। ওখানকার ছাত্ররা প্রতিবাদের নামে, এই যে কোটা প্রতিবাদের নামে যেভাবে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে উল্লাস করছে, তারপরে এদের স্টুডেন্ট বলতে আমার ঘেন্না করছে। এদের দেখে আমার লজ্জা করছে। আমি বলবো আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। এইসবের ধ্বংসে বাদ যায়নি শপিং মল, বাদ যায়নি শিশু একাডেমি, এমনকি বাদ যায়নি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রকম মূর্তি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে বা হলে লেখা রয়েছে ভারত যাদের মামার বাড়ি। কাদের ইঙ্গিত করছে? আমরা কি বুঝি না? সবই বোঝা যায়। রাহুল আনন্দ বাংলাদেশের এক শিল্পী, মিউজিশিয়ান, যে নিজের হাতে 3000 বাদ্যযন্ত্র বানিয়েছিল। আজকে তার বাড়িও পুড়িয়ে দেওয়া। বাংলাদেশে যখন এই কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন অনেক শিক্ষিত মানুষ দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম কিন্তু রাহুল আনন্দ। রাহুল আনন্দ হলেন একজন ব্যতিক্রমী বাংলাদেশের শিল্পী, যে 3000-এর ওপরে বাদ্যযন্ত্র বানিয়েছিলেন, যার বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট এসে দেখা করেছেন। আজকে তার বাড়ি, তার বাদ্যযন্ত্র সহ তার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। এই রাহুল আনন্দ এই কোটা আন্দোলনের জন্য লড়েছিলেন। আমার যেটা মনে হয়েছে, অনেক গান, বিভিন্ন গান এই আন্দোলনের সময় করা হয়েছিল, তার মধ্যে অন্যতম রাহুল আনন্দ এই গানটা গেয়েছিলেন। সেটা একটু শুনে নিন, তারপরে আবার বলছি। আজকে রাহুল আনন্দের বাড়ি পোড়ানো হলো। এরম প্রচুর সংখ্যালঘু ভাই বোনদের বাড়ি পোড়ানো হচ্ছে। এরা বঙ্গবন্ধুর সমস্ত স্ট্যাচু ভেঙে ফেলছে। জানি না কেন এত রাগ, কেন এত বিদ্বেষ, কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু জানে। এরা সেই মানুষ যারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই গোষ্ঠী যারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা 71-এ পাকিস্তানকে সাপোর্ট করেছিল। তারা কোনোদিন চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। তারা চায় না ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠুক। বাংলাদেশের মানুষ কিন্তু সব জানে। এত লুটপাটের মধ্যে সবচেয়ে কমন চরিত্র হলো বাংলাদেশিদের সংখ্যালঘুদের আক্রমণ করা। সংখ্যালঘুদের মধ্যে বেশিরভাগ হিন্দুদের উপর আক্রমণ করা। বৃষ্টি বেশি হচ্ছে তার জন্য আক্রমণ করো,
বৃষ্টি কম হচ্ছে, রোদ উঠেছে বেশি, তার জন্য আক্রমণ করো। এই বাড়িঘরের লুটপাট, এই অত্যাচার, এগুলোকে অনেকেই, বাংলাদেশের অনেকেই এড়িয়ে যাচ্ছেন, বলছেন কোনো হিন্দুরা ভালো আছে, হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, আওয়ামী লীগের কর্মীদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না বলছে। এদের মধ্যে অন্যতম হলো এই গোবিন্দ প্রামাণিক। হিন্দু মহাজোটের কোন পদে বসে আছেন, নিজেকে বিশাল কিছু ভাবেন। এনাকে বাংলাদেশের মানুষ মনে করেন হিন্দুদের রক্ষাকর্তা, ইনি নিজেকে বিশাল কিছু মানেন। কিন্তু এদের মতো মানুষদের জন্যই আজকে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় 30% থেকে আজকে 5 থেকে 6% এসে দাঁড়িয়েছে, শুধুমাত্র এদের মতো মানুষজনের জন্য। শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। গোবিন্দবাবুর মতো মানুষরা বিএনপি আর জামাত শরীফের কাছে সামান্য কিছু রুটি সিমাইয়ের ভাগ পাওয়ার জন্য কিভাবে নিজেদের দালালি করছেন সেটা মানুষ বুঝতে পারছে না। গোবিন্দবাবুর বিভিন্ন বক্তব্যে এর আগে হিন্দু নারীদের পায়ের তলায় পিষে ফেলার বক্তব্য পাওয়া গিয়েছে, ইউটিউব ঘাঁটলেই আপনারা দেখতে পাবেন। উনি আবার বলেন উনি ভারতের বড় এজেন্ট, আরএসএসের কোন পদে আছেন। এই সব মানুষদের জন্য হিন্দু অস্তিত্ব আজ বিলীন হয়ে যাওয়ার পথে। তারপরেও এরা কি করে হেসে বেড়ায় সেটা ভেবেই অস্থির হয়ে যাই আমি। ওখানকার হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ওখানে থাকতে ভয় পাচ্ছেন, আতঙ্কে রয়েছেন, জীবন সংশয় হয়ে পড়েছেন। ওনারা ভারতে আসতে চাইছেন। বর্ডারে লোক গিজগিজ করছে, বাংলাদেশে কি হচ্ছে আমরা এখানে বসে সবকিছু আমরা জানতে পাচ্ছি না। আপনারাই দেখুন ওখানকার মানুষ কি বলছে। আমরা এদেশে থাকবো না, আমরা এদেশের সংখ্যালঘু আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের পূজা মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের বাড়িঘর লুটরাজ করছে, রাত্রিতে আমরা থাকতে পারছি না। আমরা সবাই একমতে, এদেশে নিরাপত্তা নেই, আমরা সবাই এদেশে থাকবো না। সমস্যাটা কি আপনাদের? সমস্যা বিশাল সমস্যা। আমরা এদেশে বসবাস হবে না হিন্দুকে। এই জমি জমা অর্থবিত্ত রেখে আপনারা রাতে ঘুম নেই। আজকে যে প্রতিবাদটা ওখানে শুরু হয়েছিল, কোটাটা ছিল 56%, 30% তার মধ্যে ছিল মুক্তিযোদ্ধা 10% আর 10% আর 6% ছিল হ্যান্ডিক্যাপ কোটা। তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল জুলাই মাসে যে 90%-এর ওপরে জেনারেল থাকবে, 5% মুক্তিযোদ্ধা। তাহলে তো আন্দোলন শেষ হয়ে যাওয়া উচিত জুলাইতেই। আগস্টে কেন আবার নতুন করে এই ধরনের আন্দোলন, হাসিনাকে পদত্যাগ করা, ভাঙচুর করা, লুট করা, দোকানপাট লুট করা, হিন্দু বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের দোকান লুট করা, তাদের সম্পত্তি নিয়ে নেওয়া, তাদের মেরে ফেলে দেয়া কেন? একটু ভেবে দেখুন, এটা অনেক বড় প্ল্যান বললাম তার কারণ আপনি ছোটো ছোটো করে কারিগুলো এক জায়গায় করেন তাহলে বুঝতে পারবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 1975 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যার আগে পর্যন্ত সংবিধানে লেখা ছিল সেকুলার স্টেট। আফটার 1975 উনি মারা যাওয়ার পরে সেই সেকুলার স্টেটটাকে কেটে ইসলামিক স্টেট করে দেওয়া হয়েছিল। এরপরেও আপনারা বলবেন আমাদের ওখানে আমাদের সংখ্যালঘু ভাই বোনরা ভালো আছে? এই গোবিন্দ প্রামাণিকের মতো কিছু মানুষ, কিছু দালাল, তাদের জন্য আমাদের ওখানকার সংখ্যালঘু ভাই বোনরা আজ বিপদের মুখে।
এর আগেও জামাত শরিক বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির যখন শাসন চলছিল বেগম খালেদা জিয়ার সময়, সেই সময়তেও খুব সিস্টেমেটিক্যালিভাবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপর অত্যাচার করে তিল তিল করে তাদের সরিয়ে ফেলা হয়েছিল, যার ফলস্বরূপ আজকে 30% যেটা ছিল সেটা তিল তিল কমতে কমতে 5-6% এসে দাঁড়িয়েছে। এবং এইগুলো সম্ভব হয়েছে এই গোবিন্দ প্রামাণিক এই ধরনের কিছু মানুষজন যারা বিএনপি, জামাত শরিক বিএনপি, এদের দালালি, সামান্য কিছু খাবারের ভাগ এই পাওয়ার জন্য এদের পিছনে ঘুরে বেড়ায়। এরা যতদিন থাকবে এই সংখ্যালঘু মানুষ যারা আছে ওপারে আমাদের ভাই বোনরা আছে তারা কষ্টে থাকবে। এত কিছুর পরেও এখানকার কিছু মানুষ খুব আনন্দ করছে যে হাসিনা সরকার পড়ে গিয়েছে। আরে বাবা, হাসিনা সরকার পড়ে গিয়েছে ঠিক আছে, কিন্তু ওখানে 1,30,00,000 হিন্দু বোন আছে, ভাই বোন আছে যারা আজকে বিপদের মুখে। একটা সময় 30% ছিল, আজকের দিনে সেটা 5% এসে দাঁড়িয়েছে। তারপরেও আপনারা বলছেন আনন্দে আছি। আজকে ওখানেও তো আমাদের ভাই বোনই রয়েছে, তাদের কষ্টটা কি দেখতে পাচ্ছেন না? তাদের চিৎকারটা কি শুনতে পাচ্ছেন না? সোশ্যাল মিডিয়া খুললে প্রত্যেক দিন আপনি কিছু না কিছু ভিডিও বাংলাদেশের পাবেন। আজকে বর্ডারে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, সেগুলো কি চোখে পড়ছে না? নিজের অন্তরকে প্রশ্ন করুন। এরপর তো নিজেরাই বলতে লজ্জা পাবো আমরা যে আমরা বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। আমার সবার কাছে করজোড়ে নিবেদন, বিশেষ করে সরকারের কাছে, সিএ লাগু হয়ে গিয়েছে, সেটাকে কাজে লাগান। সিএতে বলাই আছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত হিন্দু ভাই বোনরা আমাদের নিজেদের লোক। আফগানিস্তানে তো নেই, পাকিস্তান আর বাংলাদেশে যা আছে, আপনারা বাংলাদেশকে বাঁচান, আমাদের ভাই বোনগুলোকে বাঁচান, এটাই রিকোয়েস্ট করব। এর বেশি কিছু বলার ইচ্ছা নেই আর ভালোও লাগছে না। যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।